সোলো লেভেলিং সিজন 2 এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। পূর্বের নবম এপিসোডে আমরা দেখেছিলাম জিনুয়ের দীর্ঘদিনের পরিশ্রমের আশা পূর্ণ হয়, যা হলো এলিক্সার অফ লাইফ, একটি শক্তিশালী ম্যাজিক্যাল তরল ঔষধ যা তার মাকে সুস্থ করার সম্ভাবনা রাখে। এছাড়াও সে বারানের ড্রাগনটি শ্যাডো আর্মি অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়, যার নাম দেয় কাইসেল। পরে জিনু পুরস্কার হিসেবে পাওয়া রুন স্টোন ব্যবহার করে পৃথিবীতে টেলিপোর্ট করে। এদিকে হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পিটার রানিকে হত্যা করার পরিকল্পনা করেন। অন্য কোথাও 2 এস র্যাঙ্ক হান্টার বেগ এবং বাইঙ্গু পূর্ববর্তী, বর্তমান এবং ভবিষ্যৎ বিষয় নিয়ে আলোচনা করে। পর্বটি এগিয়ে যাওয়ার সাথে সাথে জিনু সফলভাবে তার মাকে ইটারনাল স্লাম্বার থেকে ভালো করে এলিক্সার অফ লাইফ পান করিয়ে একটি আবেগঘন মুহূর্ত দেখতে পাই। প্রথমবারের মতো সে গভীরভাবে মর্মস্পর্শী মুহূর্তে তার চোখের পানি ফেলে। তার পরিবারের সাথে এই আন্তরিক পুনর্মিলন পর্বের মূল আকর্ষণ হয়ে ওঠে, এমনকি মূল ওয়েবটুনে দেখানো চিত্রকেও ছাড়িয়ে যায়। এইদিকে এস র্যাঙ্ক হান্টাররা জেজু দ্বীপের মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই জাপানের এস র্যাঙ্ক হান্টার উপস্থিত হয় এবং এপিসোডটি শেষ হয় তাদের মধ্যে একটি ফ্রেন্ডলি ম্যাচ প্রস্তাবনার মাধ্যমে। সোলো লেভেলিং সিজন 2 এর 10ম পর্ব উই নিড এ হিরো শুরু হয় 4 জন জাপান এবং কোরিয়ান এস র্যাঙ্ক হান্টারদের লড়াইয়ের মাধ্যমে। হান্টার মা যুদ্ধ শুরু হওয়ার পূর্বে সাধারণ মানুষের আকৃতি থেকে তার শরীর অনেকটা বড় আকৃতিতে পরিণত হয়, অনেকটা হাল্কের মতো। হালকে কম বেশি আমরা সবাই চিনি। বেগ বুঝতে পারে তার প্রতিপক্ষ কুমামোটো। মা ডং উক বনাম কেনজো তানাকের মধ্যে দুর্দান্ত ফাইট শুরু হয়। দুজনেই ফিজিক্যাল শক্তির দিক দিয়ে প্রায় সমান। তাদের মধ্যে ঘুষি দিয়ে মারামারি চলতে থাকে। এদের ঘুষির স্পিড অনেক বেশি, চোখে দেখা যায় না প্রায়। এরপরে লিম এবং হোশিনো মুখোমুখি হয়। লিম একজন দূরবর্তী আক্রমণকারী হান্টার যে সাধারণত শত্রুকে দূর থেকে আক্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর এদিকে হোশিনো কাছাকাছি ফাইট করতে ভালো পারে এবং তার গতিও অনেক বেশি। তাই লিম তার কাছ থেকে পালিয়ে দূর থেকে ম্যাজিক অ্যারো দিয়ে আক্রমণ করে। হোশিনো সেগুলো এড়িয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে বেগ ও কুমামোটোর মধ্যে ফাইট শুরু হয়। বেগ মনে মনে ভাবে তারা উচ্চ লেভেলের এস র্যাঙ্ক হান্টার, সামান্য হাতের রিস্ক ধরা এত সহজ হবে না। প্রয়োজনে আমাকে তাদের হাত ভেঙে ফেলার জন্য তৈরি থাকতে হবে। এই ভেবে সে তার কিছুটা ট্রান্সফরমেশন হয়ে হাত দিয়ে আক্রমণ করতে থাকে। এরপরে বেগ জাপানের গিল্ড মাস্টার গোটোর দিকে তাকিয়ে ভাবতে থাকে সে হয়তো তাকে ব্যবহার করছে পরীক্ষা করার জন্য যে আমরা জেজু দ্বীপে ম্যাজিক পিঁপড়াদের সাথে ফাইট করার জন্য প্রস্তুত অথবা যথেষ্ট কিনা। এই চিন্তা করে বেগ মুচকি হেসে তার হাত পা এবং চুল সাদায় পরিণত হয়, অনেকটা বাঘের মতো, যেহেতু এটি তার ক্ষমতার অংশ। কুমামোটো তাকে দেখে পালিয়েছে কারণ এই সময় সে অনেকটা নার্ভাস অনুভব করে। এমন না যে সে দুর্বল ক্ষমতার দিক দিয়ে। এই পরবর্তীতে সে হোশিনো, মা ডং উককে এবং তানাকা লিমকে পরাজিত করে। এদিকে বেগ ও কুমামোটো তাদের মধ্যে ফাইট চলতেই থাকে। যেহেতু বেগের অন্যান্য কমরেডরা পরাজিত হয়েছে, তাই বাকিরা মিলে বেগের সাথে লড়াই করার পরিকল্পনা করে। এতে বেগ ভাবে তোমরা মনে করছো আমি হান্টার চায়ের থেকে দুর্বল, তাই আমাকে আগে টার্গেট করছো, তাহলে তোমরা আমাকে আন্ডারএস্টিমেটেড করছো। প্রথমবারের মতো হেইন ও টাওয়াটা তাদের মধ্যে ফাইট দেখায়। টাওয়াটা হেনের মুভমেন্ট বুঝতে পারছে না, সে এমনভাবে ফাইট করছে যেন মনে হয় ডান্স করছে, তাই তাকে বলা হয় দ্য ড্যান্সার। হেইন তাকে পেছন দিক থেকে টাচ করে পরাজিত করার পর দ্রুত বেকের দিকে ছুটে যায় তাকে সাহায্য করার জন্য। তখনই হঠাৎ করে পেছন দিক থেকে কুমামোটো আসে তার উপর আক্রমণ করার জন্য। হেইন পেছন দিক থেকে ঘুরে রিফ্লেক্স ব্যবহার করে তার মুখে একসাথে অনেকগুলো আক্রমণ করে। যদিও সে এটা ইচ্ছে করে করেনি, কিন্তু এতে কুমামোটো সেন্স হারিয়ে ফেলে অনেকটা পাগলা ঘোড়ার মতো হয়ে যায়। অনেক দ্রুততার সাথে হেইনের উপর আক্রমণ করে, যেন মনে হয় তাকে মেরে ফেলতে চায়, এবং আক্রমণগুলো অনেক শক্তিশালী ছিল। তাই বাধ্য হয়ে জিনু ফিউচার ওয়াইফকে বাঁচানোর জন্য ফাইটের মধ্যে এসে কুমামোটোর আক্রমণ রুখে দেয়। এতে কুমামোটো আরও রাগান্বিত হয়ে যায়, উল্টা জিনুর উপর আক্রমণ করে। জিনু চোখের পলকে তাকে ঘুরিয়ে মাটিতে ফেলে পেছন দিক থেকে তার হাত দুটো ধরে ফেলে। সে কি আর আমাদের জিনুর সাথে পারবে? তার গিল্ড মাস্টারও পারবে না। জিনু হেইনকে বলে আমরা কি আমাদের হার মেনে নিতে পারি না? তাছাড়া ওইদিকে বেগ এলিমিনেট হয়ে গেছে। হেইন বলে হ্যাঁ। গোটো তার ক্ষমতা দেখে বিশ্বাস করে না যে সে একজন মেস টাইপ হান্টার, তাই সে নিজে তা যাচাই করতে চায়। সেই কারণে জিনুর সাথে একটি ম্যাচ করার জন্য অনুরোধ জানায়। জিনু ভাবে এটাই সুবর্ণ সুযোগ পরীক্ষা করার, ডিমন ক্যাসেল মিশন সম্পন্ন করার পর আমার শক্তি কতটা উন্নতি হয়েছে। জিনু বলে যে সে গোটোর সাথে লড়াই করবে, কিন্তু শর্ত হলো গোটোকে অবশ্যই
সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে হবে। একই সময়ে গোটো এবং জিনু লড়াই করে। জিনু শুরু বলার সাথে সাথে সে তার উপর আক্রমণ করে। জিনু তা সফলভাবে ডজ করে। এখানে গোটো এত স্পিড ও শক্তির সাথে আক্রমণ করেছিল যে অন্য কোনো হান্টার হলে তার অবস্থা খারাপ হয়ে যেত। সে জিনু স্পিড ও অ্যাজিলিটি দেখে কিছুটা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, তুমি দাবি করো একজন মেজ হিসেবে, এটা বলে আমাকে বোকা বানানো সম্ভব না। সে বিশ্বাস করে জিনু অ্যাসেসিন টাইপ হান্টার। চলতে থাকে দুইজন শক্তিশালী এস র্যাঙ্ক হান্টারের মধ্যে অসাধারণ ফাইট। গোটো আক্রমণ অনেকটা ইটাডোরি ব্ল্যাক ফ্ল্যাশের মতো দেখায়। সে যখন আক্রমণ করছিল জিনু সেগুলো সহজেই ডজ করতে থাকে এবং মুচকি হাসি দেয়। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে আক্রমণের গতি বাড়িয়ে দেয়। অন্যান্য হান্টাররা তাদের ফাইট দেখে অবাক হয়ে যায়, এত দ্রুত ফাইট করছিল যে তারা চোখে ধরতেই পারছিল না। ভাবে সে তার আক্রমণগুলো শুধু ডজই করছে না, বরং প্রতিপক্ষের শক্তির পরীক্ষাও করছে। গোটো বুঝতে পারে এই সাধারণ আক্রমণগুলো কোনো ক্ষতি করতে পারবে না, তাই সে সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করে আক্রমণ করে এবং জিনুর গালে সামান্য কেটে ফেলতে সক্ষম হয়। কিন্তু পরবর্তী আক্রমণটি জিনু রুখে দেয়। সে ইচ্ছে করে তার হাত ধরেছে কিন্তু রিস্ট ধরেনি, কারণ রিস্ট ধরলে গোটো পরাজিত হবে আর সেটা তাদের দুজনের মধ্যে কেউই চায় না। এরপর তারা দুজনেই এবার অনেক সিরিয়াস। তাদের প্রচুর পরিমাণে ম্যাজিক্যাল পাওয়ার রিলিজ করে। ওরা বললে ভুল হবে না, মনে হচ্ছে তাদের কমব্যাটটি আরও দুর্দান্ত হবে। তারা শুধু লড়াই করবে। এই মুহূর্তে তাদের মাঝে একটি বরফের ওয়াল আসে যায় এবং অন্যান্য হান্টাররা তাদের থামিয়ে দেয়, এই ভেবে যে তারা যদি এই লড়াইটি চালিয়ে যায় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর গোটো ও জিনু ফাইটের সমাপ্তি ঘটে। এখানে আমরা ফাইটটা দেখতে পারলাম না, ফাইটটা হইলে অনেক ভালো হইতো। জিনু ভাবে, আমি মনে হয় একটু বেশি করে ফেলেছি। এখন আমি সকল হান্টারদের ক্ষমতা জানি এবং তাদের প্রত্যেকের শ্যাডোতে তার শ্যাডো সৈন্যকে ঢুকিয়ে দেয়, সব খবরাখবর রাখার জন্য কিংবা প্রয়োজনে শ্যাডো এক্সচেঞ্জ করতে পারে। তাই পরবর্তী দৃশ্যে গোটো তার শর্ট গিল্ডের ভাইস মাস্টার রেইজি সুগিমোটোর সাথে ফোনে আলোচনা করে। সে বলে সাংজিনিও নামে একজন খুব দক্ষতা সম্পন্ন হান্টার রয়েছে কোরিয়াতে। রেইজি বলে, কিন্তু সে তোমার থেকে বেশি শক্তিশালী হতে পারে না। গোটো বলে, আমি এই বিষয়ে শিওর না। রেইজি গোটোকে জেজুদ্বীপ মিশনের হান্টার লিস্ট দেখে বলে, অদ্ভুত বিষয়, জিনুর নাম মিশনের লিস্টে নেই। গোটো এ কথা শুনে অবাক হয়ে যায়। চইকে এই একই তথ্য জানে। চই বলে, নিশ্চয়ই তার কোনো কারণ রয়েছে এবং বেগ জানতে পারে যে বাইঙ্গু হান্টারের তালিকাভুক্ত নয়। চই হেইনকে বলে যে তাদের মিশনে মাত্র 15 জন এস র্যাঙ্ক হান্টার অংশগ্রহণ করছে। ইতিমধ্যে জিনু বাড়ি ফিরে তার পরিবারের সাথে ডিনার করে। পরবর্তীতে জিনু প্রকাশ করে যে সে জেজুদ্বীপে যেতে চায়নি কারণ সে তার মায়ের সাথে সময় কাটাতে চায়। তার মা প্রায় 4 বছর পরে সুস্থ হয়ে তাদের সাথে একত্রিত হয়েছে। জেজুদ্বীপে একটি বৃহৎ রানী পিঁপড়া দেখে বেশ কয়েকটি পিঁপড়ে অপর একটি পিঁপড়াকে খাচ্ছে, কারণ এই দ্বীপের খাদ্য সংগ্রহ শেষ হয়ে গেছে। এভাবে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না এখানে। রানী পিঁপড়ে বলে যে তাদের এই দ্বীপ ছেড়ে চলে যেতে হবে এবং আশা করে যে তার সন্তানদের মধ্যে একজন শক্তিশালী হবে যে কিনা তাদের নেতৃত্ব দিবে। ঠিক তখনই একটি বিশাল আকৃতির পিঁপড়া ডিম থেকে হিউম্যানয়েড পিঁপড়া বেরিয়ে আসে এবং তার ম্যাজিক্যাল ক্ষমতা কিংবা অরা দ্বীপের চারদিকে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে একজন সংবাদ প্রতিবেদক জনসাধারণের পিঁপড়াদের সম্পর্কে বিস্তারিত জানায় এবং তাদের পরাজিত করার জন্য হান্টার অ্যাসোসিয়েশনের কৌশল সম্পর্কে অবহিত করেন। প্রতিবেদকটি আরও বলে যে হান্টার অ্যাসোসিয়েশন চায় যে সমস্ত হান্টাররা সেন্টি দলে যোগদান করুক। এখানে জিনুর পূর্ববর্তী টিমের বেশ কিছু সদস্য যোগদান করে। জেজু দ্বীপের সামুদ্রিক এলাকার পানিতে অনেকগুলো যুদ্ধজাহাজ উপস্থিত হয়। এই জাহাজের মধ্যে অনেক হান্টাররা রয়েছে। হাই অর ডানজন গেট থেকে বেঁচে আসা হান্টারদেরকেও দেখতে পাই। পরবর্তী দৃশ্যে চুল চেয়ারম্যান গোকে জানায় মিশন শুরু করার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গো বলে অনেকগুলো হান্টার এই অপারেশনে সাড়া দিয়েছে। বেগ অবাক হয়ে যায়, বাইঙ্গুকে মিশনে অংশ করার জন্য এসেছে তাই। বেগ বলে, আমি কখনো ভাবিনি তুমি আসবে। বাইঙ্গু বলে, আমার মতো হিলার ছাড়া তুমি দ্রুত মরবে, এবং একে অপরের হাত মেলায়। আলফা, ব্রাভো, চার্লি এবং ডেল্টা টিম সবাই তাদের পজিশন মতো পৌঁছে যায়। পরবর্তী দৃশ্যে একটি হেলিকপ্টারের ভিতর একজন এ র্যাঙ্ক হান্টার বলে সে এই মিশনের ফাইটের লাইভ ভিডিও ব্রডকাস্ট করবে, যাতে পৃথিবীর সকল মানুষ দেখতে পারে হান্টাররা কিভাবে তাদের ক্ষমতা ব্যবহার করে পৃথিবীকে ও মানুষদের সুরক্ষা করে। অন্যান্য হান্টাররা বলে এটি খুব ভালোই হবে এবং অবশ্যই আমাদের এই মিশনের সফলতা পেতে হবে। চেয়ারম্যান গো চতুর্থবার জেজু দ্বীপের রেড মিশন শুরু করার জন্য হান্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অফিসিয়ালি অনুমতি দেয়।
অনুমতি দেওয়ার সাথে সাথে ডিকয় ইউনিট মুভ করা শুরু করে এবং তাদের ম্যাজিক্যাল ক্ষমতা রিলিজ করে। যেহেতু পিঁপড়ারা বেশি ম্যাজিক ক্ষমতার প্রতি আকৃষ্ট, তাই তাদের আস্তানা থেকে বেরিয়ে আসে তাদের দিকে অগ্রসর হয়। বেশ কয়েকটি পিঁপড়ে চইয়ের হেলিকপ্টারের দিকে উড়ে যায় এবং চই তাদের ধ্বংস করে দেয়। চইয়ের দল হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে। তাদের কাজ হলো পিঁপড়াদের রানীকে হত্যা করা, আর অন্যদিকে জাপানি হান্টাররা অন্যান্য পিঁপড়াদের সাথে ফাইট করবে। যখন অন্য একটি দল তাদের হস্তক্ষেপ তরঙ্গ সক্রিয় করে, তরঙ্গগুলি পিঁপড়াদের রানীর দুর্দশার সংকেত পেতে বাধা হবে। যখন বেকের দল রানীর সাথে ফাইট করবে, তখন অন্যান্য পিঁপড়ারা যেন তাকে সাহায্য করতে আসতে না পারে, তাই এই পদ্ধতি ব্যবহার করা। জাপানে এসরেং হান্টার বেশ কয়েকটি দল পিঁপড়াদের পরাজিত করার সময় চইয়ের দল একটি গুহায় প্রবেশ করে। চই গুহাটি সিল করে দেয়। বেক তার চই এবং অন্যদের চারপাশে বেশ কয়েকটি সুড়ঙ্গ লক্ষ্য করে। এখন তারা চিন্তায় পড়ে যায় কোন সুড়ঙ্গটি দিয়ে গেলে আমরা রানীর কাছে পৌঁছাতে পারবো। চই তার অগ্নিশক্তি ব্যবহার করে রানী পিঁপড়াদের সুড়ঙ্গ খুঁজে বের করে। চই বলে, আমাদের প্রত্যেকটি সুড়ঙ্গতে ঢুকে দেখার সময় নেই কোনটি রানী সুড়ঙ্গ। যেই সুড়ঙ্গটি গভীরতা সবচেয়ে বেশি বুঝতে হবে সেটি হলো রানী সুড়ঙ্গ। আমরা জিনুর কাছে ফিরে আসি। সে ব্যায়াম করে তার দৈনিক কোয়েস্ট সম্পন্ন করে। সে চিন্তা করে এই মিশনে অংশগ্রহণ করা এসরেং হান্টাররা সবাই উচ্চ লেভেলে, তাই সকলে মিলে সহজেই এই মিশনটি সম্পন্ন করতে পারবে আমাকে ছাড়াও। চই এবং অন্যরা একটি ডিমের বাসা এবং একটি খোলা কাকুন খুঁজে পায়। সেই বিশাল আকৃতির পিঁপড়ার ডিমটি দেখে তারা অবাক হয়ে যায়, কারণ সাধারণত পিঁপড়ার ডিম ছোট হয়, এত বড় হওয়ার কথা নয়। বেক বিয়াঙ্গুকে বলে, আমাদের মিশন হলো রানীকে মেরে ফেলা, অন্য জিনিসের প্রতি অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। সে মনে মনে চিন্তা করে, পিঁপড়ার পরিবর্তন এখনো আমাদের কাছে অজানা। সত্যি যদি এত বড় পিঁপড়াদের ডিম হয়ে থাকে, তাহলে সমস্যা আছে। ইতিমধ্যে কেনজো তার দলের সাথে পুনরায় একত্রিত হয় এবং একটি পিঁপড়া তার বাম কাঁধে আহত করে দেয়। তার সহকর্মী শিমিজুকে তাকে সুস্থ করতে বলে। শিমজু বলে যে সে বিনিময়ে কিছু চায়। কেনজো শিমিজুকে জিজ্ঞাসা করার আগেই সে কি চায় কেউ তার শিরচ্ছেদ করে দেয়। পর্বটি একটি পিঁপড়ার সংক্ষিপ্ত অ্যানিমেশন দিয়ে শেষ হয়। এখানেই আজকের এপিসোডটি শেষ হয়। আপনাদের আজকের এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।